দেখো প্রথম অঙ্কটা কি আছে বলছে 1200 মিটার দীর্ঘ একটি সেতুর বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। যদি তারা একে অপরের দিকে যথাক্রমে 5 মিটার পার মিনিট 10 মিটার পার মিনিট বেগে হাঁটে তাহলে কত সময়ে তারা একে অপরের সাথে দেখা করবে। মানে সিনারিওটা কি আছে, সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি একটা সেতুর দুদিকে দুটো লোক গুড মর্নিং দাদা। মর্নিং। লোকগুলো কি করবে, একে আরেকজনের দিকে আসবে, ঠিক আছে। দুজনের স্পিড আলাদা, একজন যদি 5 মিটার পার মিনিট হয় আর একজনের হবে 10 মিটার পার মিনিট। এইদিকে আসবে এইদিকে আসবে, এসে এসে এক জায়গায় না এক জায়গায় মিলিত হবে, তাই না? সাপোজ এই বিন্দুতে মিলিত হলো, মিটিং পয়েন্ট এটা। এটা যদি মিটিং পয়েন্ট হয়, বলছে কতক্ষণে, তাহলে কত সময় তারা একের অপরের সঙ্গে দেখা করবে। দুজনেই হাঁটছে 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 হাঁটছে, এক সময় না এক সময় মিলিত হবে, তো সেই সময়টা কত সময় পরে সেটাই চাইছে এখানে, এটাই আমাদের কোশ্চেন। দুজনের স্পিড আছে আমাদের, আর ডিস্টেন্স কত, এই টোটালটা হচ্ছে আমার 1200 মিটার ডিস্টেন্স। তাহলে এই 1200 মিটার দুজনে মিলেমিশে কভার করবে, রাইট? যদি একজন 800 যায় একজন 400 যাবে, একজন 200 যায় তাহলে আরেকজন যাবে হচ্ছে 1000, তাই না? তাহলে এখন ব্যাপার হচ্ছে একই সময় দুজন ট্রাভেল করবে, যে যতটাই যাক না কেন আলটিমেট একই সময় ট্রাভেল করবে, তাহলে সেই সময়টা কত আমার চাইছে। তাহলে বলো, দুজন যদি দুজন দুজনের দিকে যাত্রা শুরু করা মানে হচ্ছে বিপরীত অভিমুখে, একজন যদি উত্তর দিকে যাত্রা শুরু করে আর একজন দক্ষিণ দিকে হবে, রাইট? দুজন দুজনের মুখোমুখি, তার মানে কি দিকটা অপোজিট। এ যদি উত্তরমুখী যাত্রা শুরু করবে দক্ষিণমুখী শুরু করবে, তবেই তো একজন আরেকজনের সঙ্গে মিলবে, তাই না? তাহলে প্লাস হয়ে উত্তরমুখী যাবে, গতিবেগটা কি প্লাস হয়ে যাবে? গতিবেগটা প্লাস হয়ে যাবে, এক্স্যাক্টলি, কারণ টাইমটা যদি সময় কম লাগে, দুজন দুজনের দিকে ধাবিত হচ্ছে মানে কি সময় কম লাগবে, তাই না? তাহলে গতিবেগটা হয়ে যাবে তোমার প্লাস। তাহলে আমি যদি বলি রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতিবেগ, তাহলে কত হবে বলো তো? 5 প্লাস 10 ইকুয়াল টু 15 মিটার প্লাস মিনিট। এককটা দিকে খেয়াল রাখবে, মিটার পার মিনিট। তাহলে দুজনের আপেক্ষিক গতিবেগ একজন আরেকজনের সাপেক্ষে কত হবে? 15 হবে। কারণ 1 মিনিটে এ যদি 5 মিটার কভার করে ও 10 মিটার কভার করবে, রাইট? তাহলে আমরা বলতে পারবো দুজনের কভার করা ডিস্টেন্স হচ্ছে 15 মিটার পার মিনিট। ক্লিয়ার? বুঝতে পারছো এই অবধি? কিছুই না। এবার টোটাল ডিস্টেন্স যদি আমার 1200 হয়, 1200 ডিস্টেন্স কভার করতে কত সময় লাগে? 15 মিটার পার মিনিটে যাচ্ছে, তাহলে 1200 মিটার যেতে কত মিনিট সময় লাগবে? 15 দিয়ে ভাগ করব, 1 মিনিটে 15 মিটার যায়, তাহলে 1200 মিটার যেতে কত সময় লাগবে? 15 দিয়ে যদি ভাগ করি 8 শূন্য 80, তাহলে 80 মিনিট। 80 মিটার। মিনিটে, মিটার নয় মিনিট, সময়টা মিনিট চাই। মিনিট মিনিট এটা আমি কি ডিস্টেন্স। করলাম জানো? আমি কি করছি, তুমি এতক্ষণ বোঝা যায় সবই বুঝলাম। আমি করলাম তোমার হচ্ছে 2 × 5 × 10 হ্যাঁ। এবার হচ্ছে কাটাকাটি করলাম, ইন্টু 1200 মিটার যেটা আছে, এই সেই করে 80 হয়ে গেল। 80 বলতে 800 হলো। 800 কেন হবে? তুমি লেখো 2 × 5 × 10 ইন্টু তুমি 1200। V1 V2 করেছো, হুম 2 V1 10 V2 বাই, নিচে নিচে হচ্ছে 15 তারপরে সমান সমান হচ্ছে 1200। সমান সমান 1200, মানে এটাকে কেটে কেটে করে করেছো নাকি? হ্যাঁ, যদিও প্রসেসটা ঠিক হয়নি, পরে যেটা তুমি বললে ওই প্রসেসটাই ঠিক আছে, এবার এটা প্রপার ভাবে এটা সমান সমান কি লিখেছো তুমি? 1200 করেছিল। তাহলে এটার সঙ্গে সামথিং কি গুণ আছে নাকি? এটা তো ডিস্টেন্স,
আগেরটা দেখি তুমি যেটা করলে ওটা করো, করো তো। আমি কিছুই করিনি, একটা রিলেটিভ ভ্যালোসিটি বার করলাম, সেটা হচ্ছে 15। হুম তো 15 যদি হয় তাহলে আমার 1200 মিটার তো দেওয়া আছে না, এই ডিস্টেন্স কভার করতে কত সময় লাগবে? তাহলে ডিস্টেন্স জানি, হ্যাঁ, রিলেটিভ এটাই ভ্যালোসিটি জানি, ডিস্টেন্স আর এটাই ভ্যালোসিটি দেখছি। টাইম কি হবে? ডিস্টেন্স আর ভ্যালোসিটি। হুম বুঝতে পারছো? এটা হচ্ছে গতিবেগ, আর এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমার টাইম কি হয়? গতিবেগ বাই ডিস্টেন্স, সিম্পল। একদম ঠিকই আছে, হয়ে গেছে। হয়েছে? দেখো এই জিনিসটা ক্লিয়ার, এখানে অত ফর্মুলা তোমার হ্যাঁ মাথায় লাগাতেই হবে না। তুমি সিম্পলি কি করবে, দেখছে কোন দিকে যাচ্ছে, দুজন দুজনের দিকে যাচ্ছে মানে কি অপোজিট সাইডে, তাহলে কি গতিবেগটা প্লাস হয়ে যাবে। আর দুজন দুজনের একই অভিমুখে যদি যেত, একই দিকে, সাপোজ দুজনে উত্তর দিকে যাচ্ছে, তাহলে আমার কি হতো? এটা বলেছিলাম না তোমাদের, সাপোজ এ দিকে যাচ্ছে, এ ওই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগটা কি হতো? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে গতিবেগ হয়ে যেত কি এক্স মাইনাস মাইনাস হয়ে ওয়াই। যেত, কি দিয়ে গেল মাইনাস। আর যদি এ এইদিকে যাচ্ছে আর এ যদি এইদিকে যাচ্ছে, তখন কি হবে? গতিবেগটা এক্স প্লাস হয়ে যাবে না, কারণ দুজন দুজনের দিকে আসছে মানে কি টাইম কম লাগবে, টাইম কম নামে কি গতিবেগ বেশি, তাই না? হুম এই জিনিসটা কনসেপ্টে রাখবে, কনসেপচুয়ালি করবে, দেখবে অঙ্ক কোনো ব্যাপারই না, অঙ্ক ইজি। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? আসি। 80। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট সাথে চলে যাচ্ছি। যদি x ইন্টু ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 2y হয়, দেন 2 3 আর 3 4 এর মান কত হবে? x স্টার y। তাহলে x স্টার y যদি 3x প্লাস 2y হয়, তাহলে দেখো এই প্রথম পার্টটার ভ্যালু কত হবে? 6 তিন প্লাস দুগুণে 3 ছয়, 12। x ইকুয়াল টু 2 আছে না, 3 দুগুণে 6 প্লাস 2 ইন্টু 3, 6। y ইকুয়াল টু 3 আছে না, তো 3 দুগুণে 6 হ্যাঁ প্লাস, এবার 3 4 এর ভ্যালু, 3 3 9 প্লাস 8, y এর ভ্যালু 4 ওখানে, তাই তো? হচ্ছে। হুম তাহলে কত হলো? 12 প্লাস 17, আচ্ছা 29, আচ্ছা, তাই এটা তো? তুমি হচ্ছে কি কি করলে এটাকে x ধরো, এটাকে y ধরো, আবার এটাকে x ধরো, এটাকে y ধরো, তাহলে x ইন্টু y ফরম্যাটে আছে না। x ইন্টু y মানে কি 3x প্লাস 2y। আমার এই জিনিসটার মধ্যে বসাবে সবসময়, একবার 2 3 বসাবে, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, দেখো 6 6 আসছে। হুম এবার x এর ভ্যালু 3, একবার y এর ভ্যালু 4 বসাবে, তাহলে 3 3 9, 4 2 8 আসছে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ওইটা কি? ওইটা নাথিং, ওইটা হচ্ছে x আর y। তো x এর ভ্যালু একবার 2 3 ধরেছো, একবার 3 4 ধরেছি। বুঝলে? এই অঙ্কটা কিন্তু WBCS এও আসে, আমি দেখেছি, কোন ইয়ারে এসেছিল জানি, ঠিক এই ধরনের। বুঝে হুম গেছো? হয়েছে। Good. দেখো এই অঙ্কটা কালকে করিয়েছিলাম। দীর্ঘতম রডের দৈর্ঘ্য খুঁজুন, যার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার ও 4 মিটার উচ্চতা বিশিষ্ট হল। এটা কি তোমার মানে একটা সেই room আছে। কিউবের ঘরের সেই এটা করেছিলে নাকি? এটাই তুমি কালকে থ্রি রাত্রে জিজ্ঞেস ডাইমেনশনে যেটা, করেছিলে না এই থ্রি জিনিসটা? ডাইমেনশনে যেটা না? হ্যাঁ এক্স্যাক্টলি, কালকে রাত্রে তুমি বলছিলে না যে এই অঙ্কটা কি, আমি বলছিলাম না ওটা না, তুমি যেটা জিজ্ঞেস করেছিল সেটাই এটা। আচ্ছা বুঝতে পেরেছি। একটা রুম আছে এরকম। অ্যাকচুয়ালি এটা কিউব না, এটাকে কিউবয়েড বলে, কারণ কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। বুঝতে পারছো? চতুস্থলক বলে। তাহলে রডের দৈর্ঘ্যটা কি হবে বলো তো? রডের দৈর্ঘ্যটা হবে এই বিন্দু থেকে এই বিন্দু অব্দি যে ডিস্টেন্সটা হবে, কোনাকুনি আর কি, একটা ঘরের, সেটাই সর্বোচ্চ ডিস্টেন্স হবে। বা তুমি বলতে পারো এই বিন্দু থেকে এই বিন্দু, নাকি না? হুম বেসের একটা কোণা থেকে ছাদের অপোজিট কোণাটা নিতে হবে। তাহলে আমার দৈর্ঘ্য যদি 10 থাকে, প্রস্থ যদি 6 থাকে, আর উচ্চতা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার। বুঝতে পেরেছো? তাহলে আমি কিভাবে করব? আমি প্রথমে এই কর্ণটার দৈর্ঘ্য বার করব। দেখো বেসের যে কর্ণটা আছে, আমি প্রথমে এই বেসের কর্ণটার দৈর্ঘ্য বার করবো, এটা।
এটা যদি বার করি তাহলে এটা হয়ে যাবে অতিভুজ আর লালটা হয়ে যাবে তোমার লম্ব, তারপর ওই এই তোমার নীল কালার যেটা আছে, একটু নীল নীল আছে, সবুজ সবুজ নীল নীল, সেটার দৈর্ঘ্য বার করো পাল্টে। বুঝতে পারছো? তাহলে প্রথমে তুমি দেখো বেসের যে কর্ণটা আছে, ইয়েলো কালারটা যেটা আছে, ইয়েলো কালারের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হবে বলো তো? ইয়েলো আহ কালারের ক্ষেত্রে এটা হয়ে যাবে মানে 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার রুট হবে, তাই তো? 136 কারবো 36 ঠিক আছে, এটা তাহলে রুটটা করার দরকার নেই, আমি ডাইরেক্ট এটাকে ইয়েলোটা তো স্কয়ার আসছে রেখে না। দিলাম। ঠিক আছে, এবার এই হাইটটা কত আছে, এটা হচ্ছে 4। 4 তাহলে 4-এর সঙ্গে এটা স্কয়ার নেবে, তাহলে 140 হয়ে যাবে না? দেখো 16 প্লাস 136 হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্কয়ার করতে হবে না আমাকে? তাহলে ইয়েলো স্কয়ার কি হবে, 136 হবে। আর ওইদিকে রেড স্কয়ার কি হবে, 16 হবে। তাহলে এই পুরোটার রুট করলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। বুঝতে পারছো? হাইট দেখো 4 আছে, 4 4 16, তাই তো? আর বেসটা হুম যেটা কত আছে, ইয়েলোটা আছে মানে 136, তাহলে কত হয়, মানে 140 152 হচ্ছে কার root। তো এটাই হবে আমার অ্যান্সার। 4 দিয়ে গেলে কত হয়, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 12 হবে, 2 38, 3 32 38 তাহলে 4 রুট 38 হবে, না 2 রুট 38 হবে, তাই তো? 4টা বাইরে চলে আসলে 2 হবে না? হ্যাঁ, দু 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 হবে আর হচ্ছে 38, মানে একবার 2 আসবে 38। এটা হবে আচ্ছা, অ্যান্সার। বুঝতে তার পেরেছো? মানে এক নাম্বারটা, এই নাম্বার। বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক কিন্তু। তোমাকে জাস্ট ক্যালকুলেট করে করে প্রথমে তুমি ভূমির কর্ণ বার করে, এবার ভূমির কর্ণটাকে বেস হয়ে গেল, আর লালটা হয়ে গেল উচ্চতা, তোমাকে ওই নীল নীল কালার যেটা আছে সেটা বার করতে হবে। বুঝতে পেরেছো? পিথাগোরাস লাগিয়ে দুবার পিথাগোরাস লাগাতে হবে, দ্যাটস ইট। ইজি আছে অঙ্কটা, বুঝতে হ্যাঁ, পেরেছি। ক্লিয়ার করিম, ক্লিয়ার। কিছু বুলবুলি না করে আগে না? কিন্তু। হ্যাঁ, বুলবুলি করে না এখন? সে আমি জানি না, উনি মনে হয় ঘুম ও কি থেকে সুন্দর হয়তো। ঘুম ভাঙিয়ে দেয় কথাটা বলে। হ্যাঁ, ও সকাল সকালে উঠে জেনে উইকেন্ড হয়তো। যাই হোক, চলো আমরা 4 নম্বরটাতে চলে যাই। বলছে একটা পাইপ 9 ঘন্টার মধ্যে একটি পাত্র ভরাট করতে পারে। তলদেশে ফুটো হওয়ার কারণে পাত্রটি 10 ঘন্টার মধ্যে ভরাট হয়। যদি পাত্রটি পূর্ণ অবস্থায় থাকে তবে কত সময়ের মধ্যে ফুটো দ্বারা খালি হবে, ভরাট হয়, তার মানে বুঝতে পারছো? 9 ঘন্টার আমি মধ্যে আমি তো পাত্রটা ভরাট হচ্ছেই, আর 1 ঘন্টা পাশে এক বেশি ঘন্টা লাগছে বাদ। তার কারণ হচ্ছে ফুটো থাকার জন্য। তার হ্যাঁ। মানে 1 ঘন্টা দিয়ে যে জল ঢোকে সেই জল ফুটো দিয়ে 10 ঘন্টার মধ্যে বেরোয়। হুম কারণ কি, 9 ঘন্টার জলে তো অ্যাকচুয়ালি পাত্রটা পূর্ণ হয়ে যায়। তাহলে দশ এক ঘন্টা ঘন্টা লাগার কারণ এক কি? ঘন্টা কারণ এক এক ঘন্টা ঘন্টা দিয়ে যে বেশি। একটু জলটা ঢুকলো সেই জলটা পুরো 10 ঘন্টা দিয়ে পাত্র ফুটো দিয়ে বেরোবে। হুম কারণ এক ফুটো ঘন্টা দিয়ে তো বাদে। 10 ঘন্টার উপর থাকছে না। হুম যদি ফুটো না থাকতো তাহলে 9 ঘন্টায় জল ভরতো। তার মানে কি, অ্যাকচুয়ালি পাত্রটার ক্যাপাসিটি 9 ঘন্টার জল। এবার 10 ঘন্টার কারণ কি? কারণ ফুটো দিয়ে জল বেরোচ্ছে বলে 10 ঘন্টা লাগছে। তাহলে 1 ঘন্টায় যে জল ঢুকছে অ্যাকচুয়ালি 10 ঘন্টায় সেই পরিমাণ জল বেরোচ্ছে। হুম বুঝতে পারছো? এক্সট্রা 1 ঘন্টা লেগেছে না? তো এক্সট্রা 1 ঘন্টা লাগলে তো 1 ঘন্টা জল ঢুকবে আরো। আর সেই এক্সট্রা 1 ঘন্টার জলটাই তো আমার বেরিয়ে যাবে ফুটো দিয়ে। কতক্ষণে বেরোবে, 10 ঘন্টায় বেরোবে। তাহলে 1 ঘন্টায় যে পরিমাণ জল পাত্রতে ঢোকে, 10 ঘন্টায় সেই পরিমাণ জল পাত্র দিয়ে খালি হয়। বুঝতে পেরেছ? বলো। তাহলে 9 ঘন্টার জলটা বেরোতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 1 ঘন্টার যে জল সেটা 10 ঘন্টা লাগে। 1 ঘন্টার জল বেরোতে একটা আউটপুট দিয়ে,
আউটপুট পাইপ দিয়ে 1 ঘন্টার জল বেরোতে লাগে 10 ঘন্টা, তাহলে 9 ঘন্টার জল বেরোতে কতক্ষণ লাগবে? 9 into 10, 90 ঘন্টা। শোনো না, এটা কিভাবে করলাম বলো তো? তুমি যেটা বলছো কনসেপ্ট একদম দারুণ। আমি একটা কারণ পাত্র এর থেকে আমি আর কি করতে পারবে বলো? হ্যাঁ, আমি একটা পাত্র রাখলাম যেটা 9 ঘন্টা পূর্ণ করে, বাট 10 ঘন্টা ই করে, তার মানে এক দেখতে পাচ্ছি যে 1 ঘন্টাটা বেঁচে যাচ্ছে। 1 ঘন্টার জলটাই তো অতিরিক্ত জল, সেটাই আমার বার হুম, করছে 10 ঘন্টায়। তো তোমার তাহলে নয় এলসিএম ঘন্টায় পাত্র পূর্ণ যদি থাকে তাহলে মানে কি 9 ঘন্টার জল আছে? 9 ঘন্টার জলটা বার করতে কতক্ষণ লাগবে আউটপুট দিয়ে? 9 into 10। তোমার ওই ইয়েটা করলাম, মানে এলসিএম তো হচ্ছে না, 90 হচ্ছে, তার মানে ইনভার্স হয়ে যাচ্ছে। মানে 90 যদি হয় তাহলে হচ্ছে অপোজিট হবে, যেটা 9 ঘন্টা সেটা 10 ঘন্টা হবে, তাহলে 10 into 9 মানে কত থাকলো? এক থাকলো, তো একের ইকুইভ্যালেন্স তো 90। এক একের ইকুইভ্যালেন্স 1 ঘন্টা সমান সমান 10 আওয়ার্স। নয় হুম ঘন্টার ইকুইভ্যালেন্স 90, কারণ 9 ঘন্টার জলটা আমার হচ্ছে পাত্রতে ইনপুট পাইপে ঢুকেছে। বুঝতে পারছো? দেখো হুম পাত্রটা ভরা মানে কি 9 ঘন্টার জল, তাই তো? আর আমি কি জানি যে 1 ঘন্টায় যে পরিমাণ জল ঢুকছে সেই পরিমাণটা 10 ঘন্টায় বেরোচ্ছে। বুঝতে পারছো? সিনারিও কিছুই না, সিনারিওটা বলছে যদি পাত্র ফুটা না থাকে তাহলে এই পুরো জল ভরতে কয় ঘন্টা লাগবে ইনপুট পাইপ দিয়ে? 9 আওয়ার, তাই তো? আমি বলতে পারবো যে ফুটো নাই, মনে করো পাত্রটা ফুটো নাই, তাহলে 9 ঘন্টায় পাত্রটা ভরে তো, তাহলে ইনপুট পাইপ দিয়ে 9 ঘন্টায় যে পরিমাণ জল ঢুকছে সেটাই তো পুরো পাত্রটার পরিমাণ। ব্যাপারটা ভাবো যে ইনপুট পাইপ দিয়ে 9 ঘন্টায় যে পরিমাণ জল ঢুকছে সেটাই পাত্রের পরিমাণ টোটাল। এবার ব্যাপার হচ্ছে একটা ফুটো থাকার দরুন এই ফুটোটা থাকার দরুন এদিকে জল ঢুকছে 10 ঘন্টা আর এদিকে জল বেরোচ্ছে হচ্ছে 10 ঘন্টা। বুঝতে পারছো? তাহলে 10 ঘন্টা দিয়ে জল ঢোকে আর 10 ঘন্টা দিয়ে জল বেরোয় তবে পাত্রটা পূর্ণ হয়। তাহলে এই পূর্ণ আর এই পূর্ণ তো একই জিনিস, একই পরিমাণ। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি ইনপুট পাত দিয়ে 9 ঘন্টার জলটা আছে আর 1 ঘন্টার জলটা বেরিয়ে গেছে, নাকি না? হুম 10 ঘন্টা দিয়ে তো ইনপুট পাইপ ঢুকেছে আর 10 ঘন্টায় তো আউটপুট দিয়ে বেরিয়েছে। তাহলে আমি বলতে পারবো 9 ঘন্টার জলটা এখানে রয়ে গেছে আর 1 ঘন্টার যে পরিমাণ জল সেই পরিমাণটা পাত্র দিয়ে বেরিয়ে গেছে 10 ঘন্টায়। দুটোই তো 10 ঘন্টা চলেছে, তো দুটোই যদি 10 ঘন্টা চলে পাত্রটা পূর্ণ হয়, তাহলে 9 ঘন্টার জলটা আটকে আছে আর 1 ঘন্টার জলটা বেরিয়ে গেছে। কতক্ষণে বেরিয়েছে? 10 ঘন্টায় বেরিয়েছে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে ভেরি ক্লিয়ার যে 1 ঘন্টায় যে পরিমাণ জল ঢোকায় সেই পরিমাণ জলটাকে বার করে 10 ঘন্টায়। তাহলে যদি আমার ইনপুট পাইপ না থাকতো, যদি ইনপুট পাইপ না থাকে তাহলে এই 9 ঘন্টার জল বেরোতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টাটা মানে লাগে এক দশ ঘন্টা ঘন্টা এক ঘন্টা নয় ঘন্টা সমান সমান যদি 10 হয়, তাহলে 9 into সমান সমান 10 into 9। তাহলে ইনপুট পাইপ যদি না থাকে ভর্তি করা পাত্রটা খালি হবে 90 ঘন্টায়। বুঝতে পেরেছো? কারণ ভর্তি করা পাত্র মানে 9 ঘন্টার জল, তো আমরা দেখেছি 1 ঘন্টার জল বেরোয় 10 ঘন্টায় আউটপুট পাইপ দিয়ে, তো 9 ঘন্টার জল বেরোবে 90 ঘন্টায়। দ্যাটস ইট। তুমি কনসেপ্টটা ভাবো, কোনো ফর্মুলা টর্মুলাটা আগেই অ্যাপ্লাই করতে যাবে না, জাস্ট কনসেপ্টটা যদি ভেবে নাও তাহলে দেখবে অঙ্ক একদম ইজি হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। আগের অঙ্কটাও তাই, এই V1 V2 2V1 V2 এইসব ফেলে দাও, কনসেপ্ট একবার কনসেপ্ট তৈরি হয়ে গেলে না অঙ্ক একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার? হুম ক্লিয়ার। চলো 5 নম্বর। 5 নম্বরটা বলছে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 41 টাকার পরিমাণ কত হবে? তার মানে এখানে 2টা বছরের গল্প, এগুলো শেখাতে শেখাতে অনেক শিখিয়ে দিয়েছি তোমাদের, এগুলো আর আটকানোর কথা নয়। এইটা হচ্ছে 41, তাই তো? 2 বছরের জন্য 5% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 41, তাহলে এই 41টা আসলো কোথা থেকে? এখান থেকে আসলো। এটার কত পার্সেন্ট? 5%, তাই তো? তাহলে কত এর 5% 41 হবে? বলো বলো, চট করে বলে ফেলো। 5% মানে কি 20 গুণ হবে, রাইট? তাহলে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে, 820। বুঝতে পারছো? কারণ এই 41টা তো 5%, কার? এটার সুদের 5%, কারণ সুদের সুদ না এটা।
বুঝতে পারছো? এবার 820টা আসলো কোত্থেকে? প্রিন্সিপাল থেকে। তাহলে 820 কাছ থেকে আসবে প্রিন্সিপাল থেকে। এটারও 5% এটা। ওই তো 5% দেওয়া তোমার লাস্টে কত আছে? 2 দিয়ে গুণ 1640 করতে হবে। এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? এগুলো কিছুই অঙ্ক না, এগুলো একদম জলবা। ধরবে অঙ্ক শেষ, দেখবে অঙ্ক শেষ। 1/9। কোনটা এবিসিডির মধ্যে? 1/9। তুমি বলছো বি নম্বরটা, বাকিরা? ধরো 100 টাকা ছিল, 10% কমে গেলে কত হবে? 90 টাকা। এবার 90 টাকাতে কত বাড়বে? 90 টাকাতে বাড়বে 10 টাকা, কারণ আগের অবস্থায় ফিরে যেতে যাচ্ছে না। তাহলে 100-এ কত বাড়বে? এটাই অঙ্ক। পার্সেন্টেজ মানে কি? 100-তে কত বাড়বে? মানে 90 টাকায় 10 টাকা বাড়াতে হবে, তাহলে 100-এ কত বাড়বে? দাঁড়ান স্যার, আমার খাতাটাই খুলে নাই। হাসি শেষ হয়ে যাচ্ছে, এখনো খাতা খুলছো না, তাহলে কি করে হবে? ক্লিয়ার? দাঁড়ান দাঁড়ান স্যার, একটুখানি একটু দাঁড়ান, আমাকে 2 সেকেন্ড টাইম দেন, খাতাটা খুলি। আচ্ছা, 10% কমেছে। যদি প্রথমে কমে যায়, তারপরে বাড়াতে গেলে আগের অবস্থায় আসতে গেলে 10-এর থেকে বেশি বাড়বে। তার মানে প্রথমেই তোমার এই অপশন আর এই অপশন ইলিমিনেট হয়ে গেল প্রথমেই। অঙ্ক দেখা মাত্রই দুটো অপশন আউট, কারণ প্রথমে কমেছে, পূর্বের অবস্থায় ফিরে যেতে পার্সেন্টেজটা বাড়বে আগের তুলনায়। 11.1 নাই, চলেন। ক্লিয়ার? চলো নেক্সট। এটাও করিয়েছি, এটাও করিয়েছি এখানে। কালকের কয়েকটা অঙ্ক পেয়েছিলাম যেগুলো নতুন, মানে করে ভালো লেগেছে যে বহুদিন বাদে একটু নতুনত্ব দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, 30-এর ইকুইভ্যালেন্স হচ্ছে এটা, তাই তো? 504। তাহলে এক্সাক্ট। 70-এর ইকুইভ্যালেন্স। তো 70-এর ইকুইভ্যালেন্স সরাসরি একটু কাজ করে দেবে। দেখো ক্লিয়ার কি? ঠিক, হ্যাঁ। 570, হ্যাঁ। কিছুই না, 30-এর ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, 70-এর ইকুইভ্যালেন্ট কত হবে সেটা আমার বার করতে হবে। কাটাকুটি করলাম, দেখলাম 3 আর 4, 3 দিয়ে কাটলে 168 ইন্টু 7 হচ্ছে 7 আর 56, 6 ইউনিট ডিজিট 6 হবে, বাস শেষ, গল্প শেষ। ঠিক আছে, দেখো এটা 4টা সংখ্যা আছে যাদের অনুপাত 1 2 3 4, তাদের যোগফল 16। প্রথম ও চতুর্থ সংখ্যার যোগফল কত হবে? 16 × 5 = 80। 80 হবে?
চারটে সংখ্যার যোগফল যদি 16 হয়, প্রথম আর চতুর্থ সংখ্যা মানে দুটো সংখ্যার যোগফল কি 80 হবে? প্রথমেই 80 কাটবো। দেখো 1 2 3 4 রেশিও আছে, তুমি দুভাবে করতে পারো। যদি সাধারণ কনসেপ্ট দিয়ে করো একটু টাইম লাগবে, আর যদি বুদ্ধি করে করো একদম টাইম লাগবে না। তাহলে আমি সাধারণ কনসেপ্ট দিয়ে করছি ট্র্যাডিশনাল ওয়েতে। যেটা করব, কি করি, অনুপাতের সমষ্টি 4 3 7 8 9 10, অনুপাতের সমষ্টি হচ্ছে 10। তাহলে 16কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1.6। তাহলে প্রথমটা আর চতুর্থটা বলছে, তাহলে প্রথমটা হবে 1.6, চতুর্থটা কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 1.6 ইন্টু 4, তাই তো? তাহলে 1.6 প্লাস 6.4, তার মানে হচ্ছে 8। বুঝতে পেরেছো? প্রথমে অনুপাতের সমষ্টি করলাম, 16কে ভাগ করে দিলাম, 1.6 বেরোলো। এই ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা। আমি প্রত্যেকটা গুণ করবো না, প্রথমটা আর চতুর্থটা গুণ করবো। প্রথমটাকে গুণ করলে 1.6 হবে, চতুর্থটা গুণ করলে 4 ইন্টু 1.6, দ্যাট ইজ 6.4। দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 8। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 8। আরেকটা বিকল্প প্রসেস হচ্ছে, রেশিওটা দেওয়া হচ্ছে 1 2 3 4, এই রেশিও দেওয়া আছে। আমার চাইছে কি প্রথমটা চতুর্থটা, তাহলে প্রথমটা চতুর্থকে যোগ করলে হচ্ছে 5, আর দ্বিতীয় তৃতীয় যোগ করলে হচ্ছে 5। তার মানে হচ্ছে 1:1। তার মানে প্রথম তৃতীয়, প্রথম চতুর্থ হচ্ছে 1, আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে 1। তাহলে 16কে তুমি ভাগ করে দাও 8 8। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। প্রথম আর চতুর্থ যোগ করে দেখো 8 হচ্ছে 1:1, আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে 8, অর্ধেক। সেম অনুপাত, আচ্ছা, এটা আরেকবার তো। 8 হবে না? প্রথম আর দ্বিতীয়। বুঝতে পারছো? অনুপাতটাকে আমি যোগ করে দিলাম, প্রথম আর হচ্ছে চতুর্থ। 5 আচ্ছা হয়ে গেল, আর এই দুটোকে যোগ করেছে 5, তাহলে 1:1 হয়ে গেল। মানে হাফ হাফ, 8 8। এই হচ্ছে একটা প্রসেস, খুব ইজি প্রসেস। আর এটা হচ্ছে তোমার নর্মাল যেটা আমরা করি ট্র্যাডিশনাল ওয়ে। ঠিক আছে, ক্লিয়ার? আর সবসময় মনে রাখবে, এখানে তাদের যোগফল আছে 16, চারটে সংখ্যা, তার মধ্যে দুটো সংখ্যার যোগফল যাচ্ছে, তার মানে কি 80 অঙ্ক অ্যান্সার হবেই না। প্রথমেই ইলিমিনেট হয়ে গেল, 16 থেকে বেশি হওয়া মানে ইলিমিনেটেড। 62। 62, দেখা যাক কি করে কি হয়। 27টা সংখ্যার গড় 60 আছে, ভেরি গুড। একটি সংখ্যা 28-এর থেকে 82-তে পরিবর্তন করা হলো, তাহলে কত বাড়িয়ে দিয়েছি? 54। 54 বাড়িয়ে দিয়েছি। তার মানে কি সংখ্যাগুলো, 27টা সংখ্যাতে 54 ঢুকবে, 2 2 করে বাড়বে। তাহলে গড় যদি 60 হয়, এভারেজ বেড়ে যাবে কত? 2 বাড়বে, তাই না? কারণ 54 এক্সট্রা হয়ে গেছে না, তাহলে প্রত্যেকটার হতে 2 2 করে বাড়বে, তাই তো? তাহলে নতুন এভারেজ কত হবে? 62 হয়ে যাবে। ভেরি গুড। চলো সবাই ক্লিয়ার? যে পরিমাণটা বাড়লো সেই পরিমাণটা 27-এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, রাইট? তাহলে 2 2 করে বাড়বে। তাহলে আগে এভারেজ ছিল 60, এখন নতুন এভারেজ হচ্ছে 54/27, দ্যাট ইজ 2 2 বেড়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে। Next, আজকের লাস্ট অঙ্ক, একদম দেখো জলের মতো অঙ্ক। এগুলো অঙ্ক দেখবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দেবে, সঙ্গে সঙ্গে। 0.0225। দেখো এটাকে গুণ করলে কত হচ্ছে? 5 5 25 মাইনাস 0.025। তাহলে 250 থেকে 25 বাদ যাবে, 250 থেকে 25 গেলে কত হয়? 225 হলো। হ্যাঁ। এটা ক্লিয়ার তো?